আমি তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি এতটা মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি যে 42টা সিট দিয়েছেন, আমি সে চ্যালেঞ্জ করে বলছি সেই 42টা সিটে যে কটা জিতবে সে কটা দল ছাড়বে না, এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক। যদি দল ছাড়বে না এটা লিখে দিক, যদি তিনি লিখে দিতে পারেন নওশাদ সিদ্দিকীরা যে আজকে 13টা প্রার্থী দিয়েছি উপনির্বাচন সহ 14টা হচ্ছে সবটাই প্রত্যাহার করে নেব। কিন্তু এটাও সাথে সাথে শর্তের মধ্যে লিখতে হবে মমতা ব্যানার্জি মহাশয়াকে। উনি মিমের সাথে জিমের সাথে হের সাথে তুলনা করে দিচ্ছেন তো, কারোর সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো, কিন্তু শর্ত একটা থাকবে, যদি কোনো এমপি দল ছেড়ে চলে যায়, যে সমস্ত এমপি গুলোকে অলরেডি ইডি সিবিআই মিস কল দিয়ে রেখেছে, তারা দল ছেড়ে চলে গেলে, যাদের মধ্যে এখনো গেরুয়া আছে বাইরে সবুজ আছে, তারা দল ছেড়ে চলে গেলে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে পদত্যাগ করে নতুন করে ভোটের ব্যবস্থা করবে, টোটাল সরকারকে ভেঙে দেবে, রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে চিঠি লিখিয়ে এই শর্তটা যদি ওখানে লিখে দেয়, আমরা টোটাল এই নির্বাচন থেকে কন্টেস্ট করা থেকে আমরা অব্যাহত থাকবো। মানুষ এবং গোটা রাজ্যের মানুষ তাদের মধ্যে একটা আশা সঞ্চার রয়েছে যে রাজ্যপালের সাথে কথা না বলে আগাম এই ধরনের করে দেওয়া আপনাদের মতো আপনারা কি তাকে ব্যাপারে শৃঙ্খলা ভঙ্গ বলে? না, আমি আবার আপনাকে বলছি, আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক শৃঙ্খলার বিষয়ে আমরা আভ্যন্তরীণ আলোচনা করব, এর বাইরে কোনো কথা আমরা বলবো না। আমরা ব্যাখ্যা দিয়েছি আপনাদের কাছে, যথেষ্ট গুরুত্ব দিয়েই ব্যাখ্যা দিয়েছি, আপনারা এই ব্যাখ্যাতে আশা করি সন্তুষ্ট। আমি মেন বিষয়ে একটা কথা বলবো, যারা প্রশ্ন করছিলেন তাদের জন্য বলবো, একটু মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন নন্দীগ্রাম মুভমেন্টে উনি যখন নন্দীগ্রামে ঢুকতে পারছিলেন না, তখন ওই আসাদুদ্দিন ওয়াইসিকে ভাড়া করে নিয়ে এসে নন্দীগ্রামে ওনাকে ঢুকতে হয়েছিল। আর যারা বলছে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমরা বলতে চাই, 2019 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছিল না, তাহলে বিজেপি 18টা সিট পেয়েছিল কি করে, কারা সুবিধা করে দিয়েছিল, একটু এখান থেকে জানতে চাইছি। 2022 সালে বিজেপি যে 77টা সিট জিতেছিল, 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি যে 77টা সিট জিতেছিল, আমার ওই বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আইএসএফ কটায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর তোমরা কটায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলে, সেখানে তো তোমাদেরই প্রার্থীরা ছিল, তাহলে তোমরা সুবিধা কারা করে দিয়েছিলে আইএসএফ? এবার সেই প্রশ্নটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই। দেখুন, গত রাত পর্যন্ত আমরা আলোচনার দরজা খুলে রেখেছিলাম, ডেডলাইন কিন্তু আমাদের পক্ষ থেকে একাধিকবার দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেই সদার্থক উত্তর আমরা আমাদের কাছে আসেনি। ওই 2, 3, 4 ম্যাক্সিমাম অব্দি এসেছিল, আমরা নাপতে নাপতে কিন্তু অনেকটা নেমেছিলাম। ইতিমধ্যে আমরা কি দেখছি, শুধু এই আলোচনা বসাবসি হচ্ছে, সময়গুলোকে আমাদের দিক থেকে যেন দ্রুতভাবে কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু অপর প্রান্তে দেখছি যাদের সাথে আলোচনায় বসছি তারা 4টে ফেজে অনেক কটাই সিট ঘোষণা করে দিলেন। ফলে আমাদের যে সিটগুলোতে টার্গেটেড সিট হয়তো জোটের স্বার্থে সেগুলো ছাড়তে হবে, সেই ভেবে কিন্তু আমরা ঘোষণা করিনি। কিন্তু দেখছি যে আমাদের যে লক্ষ্যে ন্যূনতম সম্মানজনক জায়গাতে আমাদেরকেও দেওয়া হচ্ছে না, ফলে আমাদেরকে আমাদের দ্বিতীয় পর্যায়ে সিট ঘোষণা করতে আমরা এক প্রকার বাধ্য হলাম। কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম পশ্চিমবাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটা ঐক্যবদ্ধ হয়ে একটা ভাড়ে পড়ুক, সেটা লেফট ফ্রন্ট, আইএসএফ, কংগ্রেসের ভাড়টাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, জানি না যাদের সাথে আমরা জোট করতে বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার অজান্তি আরএসএস এর মতদর্শ হয়তো কারো মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে, তারা চাইছে না পশ্চিমবাংলা থেকে আইএসএফ বা পিছিয়ে বর্গের কোনো দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক, পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি পরাস্ত হোক। তাদের অজান্ত হয়তো আরএসএস এর মতদর্শ তাদের মধ্যে ঢুকে গিয়েছে, ওই জন্য তারা জোটটা করতে অনীহা প্রকাশ করলো।